নমস্কার। কালকে আসতে পারিনি, অতীব দুঃখিত। আর সবথেকে বড় কথা যে কালকে যেভাবে দিল্লিতে সরকার গঠন নিয়ে যেভাবে যা হচ্ছিল, তারপরে কিছু ফাইনাল বিষয় কিছু আসছিল না, যার জন্য কালকে আর আমি আপনাদের লাইভে আসিনি ইউটিউব চ্যানেলে। সবথেকে বড় কথা আজকের মিডিয়ায় সবথেকে বড় বড় হেডলাইন যে দিকে দিকে নাকি অশান্তি হচ্ছে। অশান্তিটা কিন্তু দিকে দিকে হচ্ছে বিজেপির মধ্যে অশান্তি হচ্ছে। এখানে তৃণমূলের কোনো ফ্যাক্টর নেই। আর হাইকোর্টের, সুপ্রিম কোর্টের এসব যারা বসে আছে আপনারা প্রত্যেকেই জানেন, এরা সব বিজেপির লোক। এরা প্রত্যেকে বিজেপির লোক, এটা বলতে কোনো প্রবলেম নেই। তার প্রমাণ আমরা পেয়ে গেছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন একজন প্রধান বিচারপতি, তার মানে উনি বিজেপির সঙ্গে পুরো লাইন আপে ছিলেন, যার জন্য উনি ওইটা ছেড়ে দিয়ে ওনার বিচারপতির পদ, মানে অত বড় একটা বিচারপতি মানে প্রধান বিচারপতি, এটা বুঝতে হবে সর্বোপরি আগে যে প্রধান বিচারপতির পদ মানে একটা ভারতবর্ষের বুকে অনেক বড়। এর আগে অনেক প্রধান বিচারপতি আমাদের হাইকোর্টে এসছে। শ্যামল সেন এসছেন, কোনো দলে যোগ করেননি। শ্যামল সেন কোনো দলে গিয়ে তার নাম লেখায়নি, কোনোদিন ভোটেও দাঁড়ায়নি। আমার মনে পড়ে না। আমার 47 ইয়ার্স ওল্ড, আমি 47 বছর বয়স। আমার বয়সে কোনোদিন আমি দেখিনি শ্যামল সেন কোনো তৃণমূলে বলুন, সিপিএমে বলুন, কংগ্রেসে বলুন, কোনো দলে ভোটে দাঁড়ায়নি। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে ওকে আর মানে প্রধান বিচারপতি বলা চলে না, ওকে বলা যেতে পারে এটাই, ও একটা ছ্যাঁচড়া। ওর প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতাই ছিল না। ও যে কি করে প্রধান বিচারপতি হলো সেটাও বিজেপির দাদা কাকা ভাইয়াকে ধরে মনে হয় ও প্রধান বিচারপতি হয়েছে। আমার এটাই মনে হয়, এটা আমার মানে আমার এটা অনুমান বা আমার এটা হিসাব অঙ্ক। কেন যে প্রধান একটা বিচারপতি হবে বা একটা ভালো মাপের লোক হবে, সে কোনোদিন কোনো রাজনৈতিক, তৃণমূল বলে নয়, সিপিএম বলে নয়, কংগ্রেস বলে নয়, বিজেপি বলে নয়, কোনো রাজনৈতিক দলে যাবে না। তার কিসের প্রয়োজন আছে? ভোটে লড়াই। যাই হোক, ওই প্রসঙ্গে আসছি না। উনি ভোটে লড়েছেন, জিতেছেন, কি হেরেছেন, জিতেছেনই, যাই হোক, হারেননি, জিতেছেন। কিন্তু ওনার ওই অঞ্চলে যদি মনে হয়, আমরা শুনেছি দিদি, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের দিদি, উনি বলেছিলেন একটা রিপোলিং হবে, কোন কোন কেন্দ্র হবে সেটা আমরাও জানি না। তবে এটা আমার অনুমান যে 4খানা কেন্দ্র হতে পারে। তার মধ্যে বিষ্ণুপুর, মেদিনীপুর দুটো আছে, আর আপনার সুকান্তর বালুরঘাট এলাকাটা। যাই হোক, সেটা পরের কথা। সেটা দিদি যদি মনে করেন সেটা করবেন, তাই এখনও তার টাইমিং আছে, আমরা এখনও কিছু জানি না। সেই ব্যাপারে কিছু বলাটাও আমাদের ঠিক না। আমাদের নেতৃত্ব যখন, আমাদের নেত্রী এখনও আমাদের কাছে কিছু সেভাবে কিছু বলেননি, বা আমরাও জানি না, বা আমরাও জানতেও পারিনি কোনো মিডিয়া মারফত। অতএব এটা আলোচনার মধ্যে রাখাই ভালো। এবার দ্বিতীয় আলোচনা যেটা আসছি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, আবার 140 কোটি লোককে বোকা বানাতে উনি আসছেন। আবার মিথ্যা কথা, আবার যুদ্ধ, আবার ধ্যান, আবার সেই ধ্যান দেখতে পাবেন। এছাড়া ওর আর কোনো উন্নয়ন নেই, ওর অন্য কোনো উন্নয়ন নেই। ওর না আছে মানুষের মাথার উপরে একটা ছাদ বানিয়ে দেওয়ার যোগ্যতা, না আছে মানুষকে একটু কম পয়সায় রান্নাঘরে আগুন না লাগে সেই ব্যবস্থা করা, না আছে ওর কোনো যোগ্যতা নেই। ও একটা যোগ্যতাবিহীন প্রধানমন্ত্রী। আবার 140, আমার ভারতবর্ষের 140 কোটি লোককে বোকা বানাতে আবার ও আসছে। আমি জানি না
যেখানে ভারতবর্ষের লোক নরেন্দ্র মোদীকে উত্তরপ্রদেশ লাথি মেরে বার করে দিয়েছে, লাথি মেরে উত্তরপ্রদেশ লোক বার করে দিয়েছে, উত্তরপ্রদেশের লোক লাথি মেরে বার করেছে। আমি উত্তরপ্রদেশের লোককে স্যালুট জানাই। যারা যারা বিজেপিকে, তাদের যে সমস্ত রাজ্য বিজেপিকে বার করে দিয়েছেন লাথি মেরে, আমি তাদের স্যালুট জানাই। কেন? আপনারা বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন, এই জন্যই আপনাদের স্যালুট করলাম। স্যালুট কিন্তু যাকে তাকে করা যায় না। স্যালুটটা এমন একটা জিনিস, স্যালুটটা এটা দেশের সৈনিকরা করে, সাধারণ মানুষ সৈনিকদের করে, সৈনিকরাও রেসপেক্ট করে, আবার স্যালুট দেয়, সেটা আলাদা ব্যাপার। স্যালুটটা একটা অন্য জিনিস। স্যালুট দেওয়া মানে যারা বার করে দিয়েছেন লাথি মেরে, যারা বিজেপিকে লাথি মেরে বার করে দিয়েছেন, ঠিক করেছেন। তারা বুঝতে পেরেছেন যে রান্নাঘরে আগুন লেগেছে, রান্নাঘরে আগুন লেগেছে মানে অনেক কিছু হতে পারে, অনেক প্রবলেম হতে পারে মানুষের। যাই হোক, এই 140 কোটি লোককে আবার বোকা বানাবার জন্য উনি আবার রবিবার ওনার শপথ নিচ্ছেন, তো নিতে পারেন। যাই হোক, তবে হ্যাঁ, এইবার আমাদের ইন্ডিয়া জোটও কিন্তু অনেক কঠিন এবং কঠিনতম জায়গায় আছে। ওনাকে ছেড়ে দেওয়ার জায়গায় নেই যে যা খুশি উনি তাই করবে। উনি কখনো রবীন্দ্রসঙ্গীতের তাতাদিনা নাচবে, কখনো উনি কিছু অন্যরকম খেলা খেলবে, ওইসব খেলা হবে না। কখনো আমাদের এমপি মহুয়া মৈত্রকে বলবে আপনি পার্লামেন্ট থেকে আসতে পারবেন না, অমুক এমপিকে বলবে আপনি আসতে পারবেন না, একটা নিজের মনোগড়াভাবে একটা স্পিকারকে বসিয়ে রেখে এইসব হবে না, এইসব হবে না খোকাবাবু, এইসব হবে না, জেনে রাখো। আর যে সমস্ত শুভেন্দু, সুকান্ত সব ওরা বলছে না, সুকান্ত আজকে মিডিয়ায় বলছে আমরা দেখে নেবো, ওইসব কথা আওয়াজ দেবেন না, এইসব উত্তপ্ত করবেন না মানুষকে। আমাদের কুণালদাও বলেছে, কুণালদা আমাদের বলেছে, রিকোয়েস্ট করে বলেছে আপনাদের যে আপনারা উত্তপ্ত করবেন না মানুষকে। হেরে গেছেন, হারটাকে হারের মতন ভাবে নেওয়ার চেষ্টা করুন, আগামী দিনে কাজ করুন, মানুষের জন্য কিছু করুন। ওই ধর্ম শুনুন, একটা কথা বলছি, সত্য কথা, এটা আমার মনের কথা। আমরা ছোটোবেলায় দেখেছি, খুব ছোটোবেলায়, আমার তখন আমার মনে আছে, আমার এটা গল্পই বলি, ধরুন আমার পরিবারে আমার বাবা অনেক ছোট, বাবা একটু অল্প বয়স তখন, আমারও তখন খুবই অল্প বয়স, কিন্তু একটু মনে আছে, সামথিং মনে আছে। আমরা দেখতাম আমাদের মধ্যে হিন্দু মুসলমান বলে এসব ব্যাপার ছিল না। কে হিন্দু, কে মুসলমান, কে বিহারি, কে কি, এই সমস্ত ব্যাপার আমাদের মধ্যে ছিল না। আমাদের একটা বাড়ির বড় বৈঠকখানা ঘর ছিল, সেই ঘরে সবাই আসতো আড্ডা মারতে বিকেলবেলার পর সবাই আসতো। সে মুসলমান লোকেরাও আসতো, হিন্দুস্তানিরাও আসতো, নন বেঙ্গলিরা, এই খ্রিস্টান কিছু এক দুটো ফ্যামিলি ছিল, তারাও আসতো। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা বড় টিভি ছিল তখন, আপটন টিভি কোম্পানির টিভি, ফার্স্ট ব্যাচ। ওই টিভি আমাদের ঘরে একটা বৈঠকখানা ঘরে একটা ছিল, সেই টিভি দেখতে সবাই আসতো। একদম নিজের মানে ব্যক্তিগত ইয়ে দিয়ে বলছি, আমাদের হিন্দু মুসলমান বলে কোনো কিছু এরকম ব্যাপার ছিল না। কিন্তু আজকালকার মানুষের, আজকালকার এই নরেন্দ্র মোদী, ওর কোনো কাজ নেই, কোনো উন্নয়ন নেই, শুধু কি আছে, হিন্দু আর মুসলমানের মধ্যে বিবাদ লাগিয়ে দাও, হিন্দু মুসলমান, এটাই ওর কাজ। আজকে যতগুলো সিট পেয়েছে হিন্দু মুসলমান করে, ওর কর্ম দিয়ে নয়, ওর কাজ দিয়ে নয়। আর আমরা যে কটা সিট পেয়েছি উন্নয়ন দিয়ে, উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে আমরা 29টা সিটে জিতেছি। আগামী দিনে আবার রি-ইলেকশন হবে, যদি হয়, মমতা ব্যানার্জি দিদি যদি মনে করেন, অভিষেক ব্যানার্জি যদি মনে করেন যে রি-ইলেকশন করতে হবে, তাহলে আমরা আমাদের আরও 4টে সিট বাড়বে, আমরা একদম কনফার্ম।
মেদিনীপুরে 2টো সিট, আর আমাদের বালুরঘাট এবং বিষ্ণুপুর, এই 4টে সিট আমাদের বাড়বে। যাই হোক, এই নরেন্দ্র মোদী একটা হচ্ছে আরশোলা, এ শুধু বাচ্চা দিয়েই যাবে, এ শুধু পয়জন ছড়িয়ে যাবে সমাজে। নরেন্দ্র মোদী শুধু পয়জন ছড়িয়ে যাবে। এই লোকটাকে বিতাড়িত করা অবিলম্বে দরকার ছিল। আমি এটা বলবো না, অনেক বড় বড় রাজনৈতিকবিদরা আছেন, তারা তাদের মতন চিন্তাভাবনা করেছেন, কিন্তু আমার মনে হয় এই চন্দ্রবাবু নাইডুকে এবং নীতিশ কুমারকে যদি প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেওয়া সংকেত দেওয়া হতো, আমার মনে হয় না এরা পিছিয়ে যেত। যাই হোক, সেটা কি ওনারা চিন্তাভাবনা করেছেন সেটার উপরে তো আমি কথা বলতে পারি না, কারণ আমি অত বড় রাজনীতিবিদ দাদা নয়। দাদারা ভাইরা যারা আমার এই শোনেন, তারা আমি অত বড় রাজনীতিবিদ নয়। তবে হ্যাঁ, একটা অঙ্ক বুঝি যে এই জায়গাটায় একটা মানে নরেন্দ্র মোদীকে সরিয়ে দেওয়ার জায়গা আছে, সেটা আছে। আজকে যে লম্বা লিস্ট নরেন্দ্র মোদীকে বিজিয়ে আরজেডি নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যে লিস্ট দিয়েছেন, ওই লিস্ট নিয়ে উনি প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করেও লাস্টে প্রধানমন্ত্রী নাও হতে পারেন। এটাও মাথায় রাখার ব্যাপার আছে। যে লিস্ট দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, খাদ্য, মানে অমিত শাহকে হাঁটিয়ে দিচ্ছে, অমিত শাহর মতন নেতাকে হাঁটিয়ে দিচ্ছে, রাখবে না। বুঝতে পারছেন মানে কোথায় বিজেপি ফাটাকলে পড়েছে? কারণ অমিত শাহ তো এমনি, অমিত শাহর নামে প্রচুর স্ক্যান্ডেল আছে। আমি একবার শুধু চাইছিলাম, এটা আমার, ও সবাইকে দেশের চোর বলে বেড়ায়, সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা চোর, শুধু একমাত্র ও সাধু। ও একমাত্র সাধু আর সবাই চোর। আমি এইটাই দেখতে চাই, এই পালা বদলের সঙ্গে সঙ্গে যাকে ওকে যেদিন কলার ধরে, আর অমিত শাহর ছেলেকে আর অমিত শাহকে যদি কোমরে দড়ি বেঁধে এই ইডি সিবিআই দিয়ে আমরা যদি বার করতে পারি, দেখে নেবেন, আমি বলে দিলাম। নমস্কার, আজকে এই পর্যন্তই থাক। আর সুমন দা তো টিভিতে আমি খুব একটা বিশেষ ওনাকে দেখতে পাচ্ছি না, আর সময়ও পাচ্ছি না আমি ঠিকঠাকভাবে বসার জন্য। সুমন দা যে এসেছিল মনে হয়। যাই হোক, একটা কথা সুমন দা আপনাকে বলবো, আপনি প্রশ্ন করুন যে দপ্তরগুলো যে চেয়েছে, কোন কোন দপ্তর চেয়েছে, সেগুলো প্রকাশ্যে আনছেন না কেন? প্রকাশ্যে আনুন। আর একটা কথা, এটা আমি মিডিয়াকে সতর্ক করে দিচ্ছি, আপনাদের চ্যানেল, সব কটা চ্যানেলকে সতর্ক করছি। কি বলুন তো, কোনো কিছু দেখাবার আগে বিচার করে দেখাবেন। যে সমস্ত জিনিসগুলো দেখাচ্ছেন, এর বাড়ি ভেঙে দিয়েছে তৃণমূল, ওর বাড়ি ভেঙে দিয়েছে তৃণমূল, কোনো লোকের কথার পরিপ্রেক্ষিতে নয়, সেটাকে আগে বিচার করুন যে সত্যি তৃণমূল ভেঙেছে কিনা, তবেই দেখাবার চিন্তাভাবনা নিন। নাহলে কিন্তু এবিপি আনন্দর একটা দিন এমন হবে, এবিপি আনন্দ, স্বর্ণালী, আর বাংলা, নিউজ 18 সব কটা কিন্তু আমাদের নলেজে আছে। এবার কিন্তু আমরা ছাড়বো না। মিথ্যা কথা কিন্তু প্রচার করা যাবে না। রেখা পাত্রকে নিয়ে অনেক মিথ্যা প্রচার করেছেন, সন্দেশখালী নিয়ে অনেক মিথ্যা প্রচার করেছেন, যার জন্য আজকে যদি সন্দেশখালীকে নিয়ে এতই সন্দেশখালী যদি হয়, তাহলে সন্দেশখালী থেকে আমরা কেন কিভাবে জিতলাম, এত ভোটের কিভাবে লিডিং দেওয়া হলো, তার কৈফিয়ত সুমনকে দিতে হবে। আচ্ছা, নমস্কার, আজকের মতন আমি বিদায় নিচ্ছি, আবার কালকে আমি আসবো।